এখন শুনবেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি দেবশঙ্কর হালদার, আলোচনায় আশিস গোস্বামী। পরের পর্বে আমরা এলাম, আমরা দেবশঙ্করের কাছ থেকে জানতে চাইছি যে 1986-তে তুমি নান্দিকারে এলে, সে 1986 থেকে তুমি বোধহয় 2002 টানা তুমি নান্দিকারেই তুমি কাজ করে গেলে। এই কাজের অভিজ্ঞতার কথাটা একটু যদি শেয়ার করো। এই 16 বছর, মানে এটা বোধহয় 16 বছরের কাছাকাছি হচ্ছে, 16-17 বছর, মানে শুধুমাত্র নান্দিকারেই অভিনয় করা। আর 86 সালে যখন ট্রেনিং শুরু করলাম, সেটা তো দারুণ আনন্দের ব্যাপার ছিল। এবং আমার বাড়িতে কিন্তু আমি বলিনি যে আমি নান্দিকারের সঙ্গে যুক্ত হয়েছি। আমার মনে আছে যে ফুটবল নাটক দিয়ে আমি নাটক দেখা শুরু করেছিলাম, যদি বলি, সেই ফুটবল নাটকই আমাদের প্রযোজনা যেটি হবে সেটি ঠিক হলো। আমার তো রোমাঞ্চে, আনন্দে, আগ্রহে, মানে সে একটা নিদ্রাহীন সময় কাটছে। ভাবলাম বাবা, সেই ফুটবল যা দেখেছি এবং আমার অন্যতম প্রিয় নাটক, সেইটি মহড়া দেবো আমরা। তারপরে যখন আমরা ট্রেনিং করছি, প্রথম দিকটায় তো রিহার্সাল হয় না, প্রথম দিকে টানান ট্রেনিং, এবং সেগুলো যেহেতু আমার ভেতরে কোনো মানে বিগত কোনো প্রশিক্ষণ ছিল না, কিন্তু আগ্রহ ছিল, আমি কিন্তু খুব ভালো করছিলাম। আমি জানি কিছু ইনহিবিশন, লজ্জা, এগুলো ছিল থিয়েটার যেহেতু না করা থাকলে যেটা হয় আর কি, কিন্তু সেগুলো আমি কয়েক দিনের মধ্যেই কাটিয়ে দিলাম। আমার বন্ধুরা, মানে গৌতম হালদার, সুভাষিস গাঙ্গুলি, এরা সব তার আগে কিন্তু বেশ কিছু থিয়েটার করেছে। আমি একেবারে ফ্রেশ ছিলাম, তো আমি ওদের থেকেও বোঝবার চেষ্টা করছিলাম, ওদের মানে আরও যারা থিয়েটার করেছেন। কিন্তু যে পদ্ধতিটার কথা বলা হচ্ছে এখানে, শেখাতেন যারা, রুদ্রবাবু শেখাতেন, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, স্বাতীলেখা সেনগুপ্ত, বিমল চক্রবর্তী, সোমনাথ মুখোপাধ্যায়, এরা যেমন শেখাতেন মানে নিয়মিত ক্লাস নিতেন নান্দিকারের। এরা নান্দিকারের বাইরেও অনেক মানুষ এখানে আসতেন। চিত্তরঞ্জন ঘোষ ইতিহাস নিয়ে, বাংলা নাটকের ইতিহাস নিয়ে বলতে আসতেন। যাদবপুর ইউনিভার্সিটির সমীর দাশগুপ্ত কল্যাণী ইউনিভার্সিটি থেকে আসতেন। আরও অনেকে এসছেন। কিন্তু আমাদের আরেকজন মাস্টারমশাইকে আমরা সেই সময় পেয়েছিলাম, তার নাম জামিল আহমেদ, বাংলাদেশের। জামিল দা আমার অন্যতম নাট্য শিক্ষকও বটে। তো ওই ক্লাসটার মধ্যে ওই 9 মাসে একটা পর্যায়ে অবধি আমরা ট্রেনিং করলাম, আর একটা পর্যায়ে আমাদের ওই রিহার্সাল শুরু হলো। এবার তো চরিত্র পেয়ে গেল, হরি বলে যে চরিত্রটা কেন্দ্রীয় চরিত্র নাটকের, সেটি গৌতম পেল। গৌতম খুবই এগিয়ে ছিল আমাদের থেকে, সত্যি সেই সময় গৌতম যে কাজগুলো করছিল ভাবা যায় না। আমি শিখতাম আরও বেশ কিছু চরিত্র, আমি একাধিক চরিত্র অভিনয় করেছি। একটা তো সাপোর্টারদের একটা ক্রাউড থাকে বড়, সেটা যেমন করতাম, সেখানে ওই বাবাকে তোর, বাবাকে তোর, বাবাকে তোর রেফারি, ওই সব গানগুলো ছিল। হ্যাঁ, মানে রুদ্রদাস স্যাঙাত, মানে কালিদা, হ্যাঁ, বোমকালি বোমকালি বলে সেই হুঙ্কার ছাড়া, যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। এবং আমি মোহনমান সাপোর্টার, কিন্তু আমি ইস্টবেঙ্গলের সাপোর্টার হয়ে নাটক শুরু করলাম। ঈশ্বর, আবারও বলছি, কি ভাগ্য আমার। আমার প্রথমে গ্লানি হতো, খারাপ লাগতো, কিন্তু কি করা যাবে। এই বুঝলাম যে থিয়েটারের জীবন আর ব্যক্তিগত জীবন কীরকম আলাদা আলাদা। এই ওইটা যেমন ছিল, আরও অনেকগুলো ছোট ছোট চরিত্রে, একাধিক চরিত্রে পাল্টে পাল্টে অভিনয় করতে হতো, কেন ওখানে অনেকগুলো চরিত্র। তো আমার সেটা মজাই লেগেছিল। এবার সবচেয়ে মজার যেটা, সেটা হচ্ছে যে আমি যেদিন অভিনয় করব বলে ঠিক হলো যে এই চরিত্রে এবারে মঞ্চে নামার আগে কস্টিউম নিয়ে নাটক হবে, চরিত্রানুগ আর কি পোশাকগুলি পরা হবে। তা আমাদের যেগুলো ছিল আগের পোশাক, সেইখান থেকে অনেক কিছু নিয়ে আসা হলো। সেইখানে আমার মনে আছে বাস স্টপে একটা সিন ছিল, সেইখানে একজন পথচারী, তিনি একটি কোট পরে দাঁড়িয়ে আছেন, এরকম একটা দৃশ্য আছে। তা আমি কোটটা পরেছি, পুরনো কোট, কিন্তু তবু তো পোশাক, নাটকের পোশাক। প্রথম পড়লাম নান্দিকার দলে, খুব আনন্দ হচ্ছে। আনন্দ ততোধিক বেড়ে গেল কারণ এই পরিমল মুখোপাধ্যায় বলে আমাদের একজন সিনিয়র আর্টিস্ট, ভালো অভিনেতা, তিনি আমাকে হঠাৎ কানে কানে এসে বললেন, এই যে পোশাকটা পরেছো তুমি জানো এটা কি? আমার না, আমি জানি না তো কি, এটা কোট তো। বললো না না, কোট তো বটেই, এই পোশাকটা ভালো মানুষ নাটকে কেয়াদি পরতেন। আমার রোমাঞ্চ হলো, আমি কেয়া চক্রবর্তীর পোশাক পরেছি, মানে কোটটা। এইটা দিয়ে শুরু আমার, এবং তারপর একাধিক চরিত্রে আমি অভিনয় করেছি ওই নাটকে। কিন্তু যেহেতু ফুটবল নাটকটা অনেক দিন চলেছে, এবং যেহেতু আমি আমার নাচড় বান্দা লেগে থাকা ছাড়িনি, আমি এই ফুটবল চরিত্রে শুধুমাত্র কালিদা মানে রুদ্রদার চরিত্রটা ছাড়া ফুটবল নাটকে সব পুরুষ চরিত্রে অভিনয় করেছি বিভিন্ন সময়ে। এমনকি হরি তো করেইছি। গৌতম পরীক্ষা দিতে গেল, রেলেতে চাকরি করেছে ও কিছুদিন, তার একটা ট্রেনিংয়ে গেল। আমাদের 2টো কলস রয়েছে, 2 দিন বাকি, কে করবে? আর আমার ওই ছিল, রিহার্সালে বসতাম, শুধু নিজের পার্ট না, সকলের পার্ট মুখস্থ হতো, আমাদের সকলেরই হতো।
এবং সব কি মুভমেন্ট আছে, কি আছে। দুদিনের নোটিসে, দুদিনও না, প্র্যাকটিক্যালি ওটা একদিন ছিল, একদিনের রিহার্সালে কিন্তু আমি হরি চরিত্রে অভিনয় করলাম। এবং সেই যেদিন করছি সেদিন ভয়ে ভয়ে করছি যে এত সুন্দর গৌতম করতো, এরকম রিয়াকশন, এইগুলো কি হবে আজকে? তা আমি তো নতুন লোক ওই চরিত্রে করছি, ঠিক আছে, মোটামুটি সব রিয়াকশন ঠিকই যাচ্ছে, পা টলমল করছে। হাফ টাইমের আগে, মানে বিরতির ঠিক আগে, একটা দীর্ঘ কবিতা ছিল, সোম থেকে শুক্র দম চাপা প্রতীক্ষা, মানে এই মাঠের বর্ণনা। তো সেইটা বলতে শুরু করেছি। প্রথম স্তবকটি বলার পর দেখলাম প্রথম রো থেকে কেউ একজন বললেন বাহ। বাহ শব্দটা একজন অভিনেতা, শিক্ষানবিশী অভিনেতা যখন শুনতে পায়, এবং অভিজ্ঞ আমার মতো আজকের দিনের দাঁড়িয়ে অভিনেতাও যখন শুনতে পায়, তখন কিন্তু সে পাখা মেলে। মানে দুটো পাখা যা ছিলই, তার আরও দুটো পাখা জোড়ে। আমি জানি না তারপরেরটুকু কখন শেষ হয়ে গেল, এবং আমি বুঝলাম যে আমি পারছি। হ্যাঁ, তো এই বলবার কথা যে নাটক আমি দেখেছিলাম আমার কৈশোরে, যে নাটকে আমি কোনোদিন অভিনয় করব ভাবিনি, সেই নাটকের প্রতিটি পুরুষ চরিত্রে আমি দর্শকের সামনে অভিনয় করেছি, শুধুমাত্র রুদ্রদার চরিত্রটা ছাড়া। তোমার কি মনে আছে যে ধরো এই এতগুলো বছর মোট কতগুলো নাটকে তুমি অভিনয় করেছো? অজস্র নাটক, এখন সবকটা মনে পড়বে না, মানে কিছু কিছু নাটক স্মৃতি থেকে গেছে। কিন্তু আমি মানে এইটা হচ্ছে, ফুটবল হচ্ছে আগে হয়ে যাওয়া নাটক। হ্যাঁ, অজিতেশ বন্দ্যোপাধ্যায় জামাইবাবু সাজতেন, আমি জামাইবাবু সেজেছি। হ্যাঁ, বাকি চরিত্রগুলো সবকটাই করেছি। কিন্তু আমি মূল জায়গাটা মৌলিক নাটকে প্রথম অভিনয় করলাম শেষ সাক্ষাৎকার নাটকে। আমি, গৌতম হালদার, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এবং সাথীলেখা সেনগুপ্ত, পার্থপ্রতিম দেব তুলনামূলকভাবে একটি ছোট চরিত্রে অভিনয় করতেন, কিন্তু এই চারজন সারাক্ষণ স্টেজে থাকতেন। আমার তখন 22-23 বছর বয়স আমার ধারণা। আমি একটি আমলার চরিত্রে অভিনয় করেছিলাম, গৌতম আমার থেকে কিছু সিনিয়র, কিন্তু ও একজন মন্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলাম। এই দুটো চরিত্রই, রুদ্রদা যে চরিত্রটা করছেন তার থেকে বয়সী বেশি, আমার চরিত্রটা ওনার সমবয়সী, আর গৌতম তার থেকে অনেক বড়। কি অদ্ভুত খেলা। রুদ্রদার তখন কত বয়স, হয়তো 50-55 হবে, 50-50 হবে, আর আমরা একজন 22 আর একজন হয়তো 25, এরকম কিছু হবে। তো আমরা তার সঙ্গে ছুটিয়ে অভিনয় করছি। ওটা মৌলিক নাটক, এবং করে খুবই আনন্দ পেয়েছিলাম। ওই নাটকটা করে মানে প্রায় 15 বছর টানা অভিনয় করেছি, ওটা অসংখ্য অভিনয় হয়েছে। তারপরে আরও একাধিক, তার মধ্যে উল্লেখযোগ্য অনেক নাটক আছে, ফেরিওয়ালার মৃত্যু, গোত্রহীন, নগর কীর্তন, 1 থেকে 12 বলে একটা নাটক করেছিলাম, 12 এংরি ম্যান, এখন অন্যরা অনেকে করেন, নান্দিকারই এখন নতুন নাম দিয়ে করে, তাতেও মানে সেটা আবার গৌতম ডিরেক্ট করেছে। এরপর গৌতম যখন নির্দেশনা করছে তখনও একাধিক নাটকে অভিনয় করেছি। কিন্তু অদ্ভুতভাবে এই যে আমার যে চরিত্র, আমার যে ধরন, ব্যক্তি মানুষ হিসেবে, এই যে অভিনেতার চরিত্র যে আলাদা এবং তার প্রকাশ যে আলাদা, এইগুলো তো শিখতে যাচ্ছি এবং প্রকাশ করতে যাচ্ছি। তো ওই কম বয়স থেকে একটা ভারী চরিত্র বহন করবার ফলে, মানে আমি 86 সাল, 88 সালে শেষ সাক্ষাৎকার নাটক করেছি, এবং খুব স্ট্রং ক্যারেক্টার ছিল, কাইন্ড অফ ভিলেন। হ্যাঁ, বড়, মানে খুব ভেতর থেকে একটা হিংস্র লোক। তো ওইটা সেই সময় আমলা খায় না মাথায় দেয়, অত ভালো বুঝতামও কিনা আমি জানি না, কিন্তু ওর ধরনটা আমি বুঝতে পেরেছিলাম, করেওছিলাম, চেষ্টা করেছিলাম, অনেক মানুষের ভালো লেগেছিল। আর ঠিক ওই সূত্র ধরে ফেরিওয়ালার মৃত্যুতে আমি এমন একটা চরিত্রে অভিনয় করেছিলাম, রুদ্রদার অনেক বয়স্ক দাদা, বিগ বেন, মানে আর্থার মিলারের ডেথ অফ এ সেলসম্যানের একটা ক্যারেক্টার। একটা গলা পাল্টি, ধরন পাল্টি, নানান রকম সব এক্সপেরিমেন্টালি চেষ্টা করেছি। কিন্তু ঠিক এর বিপ্রতি, উল্টো, একটু এফিমিনেট, একটু অন্যরকম, ওই গোত্রহীন বলে ওই নাটকে, এও আর্থার মিলারের নাটক, একটু মেয়েলি, যা আমার সঙ্গে একেবারেই যায় না, বা যাকে আমি খুব লালন করি না, সেটা যখন করলাম তখন বুঝতে পারলাম যে একজন অভিনেতার মধ্যে পুরুষ এবং নারী দুই বাস করে, এবং সেটাই সঙ্গত, সেটাই হওয়া উচিত, একজন শিল্পীরই তাই হওয়া উচিত। এখানে একটা প্রশ্ন করতে চাই আমি, তুমি এর মধ্যে ঠিক করে ফেললে যে মানে অভিনয়টাই আমার জীবিকা হবে? আমি বলছি সেইটাই। আমি ওই যখন 87 সালটা, তখন বলছি যে শুরু করে দিয়েছি অভিনয় করতে, তখনও কিন্তু আমি প্রতিনিয়ত ভেবেছি আমি একটা চাকরি করব। আমার 30 বছর অবধি চাকরির পরীক্ষা দেওয়া যেত তখন, এবং ভেবেছিলাম একটা চাকরি করে জুটিয়ে নেওয়া যাবে। একটা চাকরির পরীক্ষা আমি বসেছিলাম, আমি যেহেতু বায়োসায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলাম, ওই নান্দিকারে সময়ই একদম শুরুতে, ওই সেই চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটাও অনেকদিন রেখে দিয়েছিলাম, কারণ অনেকেই চারপাশে বলছিল যে যাদের কিছু হয় না তারা এসব করতে আসে, হ্যাঁ, কিছু হবে না বলে এখানে এসছে।
তো তাদেরকে যাতে দেখাতে পারি না আমার হাতে একটা চাকরি ছিল, এই যে রয়েছে এখনো, খুব খারাপ মাইনে না, সেটা হচ্ছে আমাদের সময় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অনেক হচ্ছিল, এবং সেটা দিয়ে বেশ বড় কোম্পানিতে আমিও বড় কোম্পানিতেই একটা পেয়েছিলাম। আমি কিছুই করিনি, যাইনি, কিন্তু এইটা ব্যাস, তাছাড়া আমি কোনোদিন আর ইয়ে করিনি। ভেবেছি করব, চাকরি করবো, এখনও তো বয়স পড়ে আছে। কিন্তু এই যখন শুরু করে দিলাম তখন আমরা নান্দিকারের হয়ে একটা ট্রেনিংয়ের কাজ করতে শুরু করলাম, থিয়েটার ইন এডুকেশন বলে। স্কুলে গিয়ে ছোটদের সঙ্গে থিয়েটার করা শেখা। এই আমি জানি না স্ট্রিট চিলড্রেন বলা উচিত কিনা, কিন্তু তাদের সঙ্গে আরও পরবর্তীকালে দৃষ্টি যাদের নেই, অন্যরকমভাবে সক্ষম মানুষদের সঙ্গে, আরও পরে যৌনকর্মীদের সঙ্গে যে সংগঠন আছে তাদের সঙ্গে, এগুলোর মধ্যে দিয়ে আমরা গেছি এবং করেওছি। অজস্র থিয়েটার তৈরি করেছি নিজেরা, আর তারই সঙ্গে অভিনয়ের চর্চা চালিয়ে গেছি এবং করেছি তদ্গতভাবে সংগঠন করা মানে কিন্তু আমাদের অভিনয়ের ধরন যা ছিল তাতে আমরা সেট, লাইট, কস্টিউম ইস্ত্রি করা সমস্ত কিছু করে তারপরে অভিনয় করতাম। সকালে মাল তোলা থেকে আরম্ভ করে, তখন ধরন আলাদা ছিল, ভোরবেলায় মাল তুলতে হতো, নো এন্ট্রি বলে ঠেলা গাড়িতে মাল তুলতে হতো, আর 2টোর সময় একাডেমিতে বা রবীন্দ্র সদনে যেখানে হোক সেখানে গিয়ে আবার মালগুলো নামাতে হতো, হলে ঢোকাতে হতো। তারপরে এই চরিত্রগুলো আমরা করতাম। তো এইগুলো যেমন করতে করতে শিখেছি, আমি সত্যি কথাই বলছি, যে একজন অভিনেতার নিজস্ব বলে কিছু নেই, যে যা কিছু তার নিজস্ব সেটুকু সেই জানবে, অন্য কেউ তা জানবে না। কিন্তু তার মধ্যে যে অজস্র মানুষ বাস করে, মহিলা বাস করে, পুরুষ বাস করে, বিশ্বাসঘাতক বাস করে, বেঈমান বাস করে, প্রেমিক বাস করে, দার্শনিক বাস করে, উদাসীন বাস করে, বিষণ্ণ বাস করে, এই যে বাস করে এই বোঝাটা তার দরকার, এবং সেটিকে প্রকাশ করা সময় মতো, একেবারে মানে খুলে প্রকাশ করা। এইটা যেদিন প্রথম তার স্বাদ পেলাম সেদিন আমি বুঝলাম যে ছাড়া যাবে না, আমাকে আর কোনো জীবনটাকে বদলে দিল, পুরো একদম বদলে দিল। আমি বলছি যে এই যে মঞ্চের ওপর দাঁড়ালাম, আমি একটা সংলাপ বলছি সওদাগরের নৌকোর, অনেক জায়গায় বলি, এই সংলাপটা বললে বোঝানো যাবে। আমি তাকে হাসতে বলেছিলাম, সে তার ক্লান্ত বিষণ্ণ পাখির মতো ডানা দিয়ে সুদীর্ঘ ঠোঁটের কোণ মুছে আমাকে দেখল। আমি একটা ঘর চেয়েছিলাম, 3 দেওয়ালওয়ালা ঘর। আশা ছিল তার 4র্থ দেওয়াল আমি নিজে হব, একটা সাজঘর। সেখানে ক্রেপ, স্পিরিট গাম আর জিঙ্কের মদির গন্ধে আমি সাজবো। আহ্লাদিত পোশাক পরে চোখে সুরমা টেনে কনসার্টের জন্য অপেক্ষা করব অনেকক্ষণ। তারপর রাত একটু বাড়তেই চারিদিকে হ্যাজাকের আলোয় লুব্ধ অথচ নির্মোহ পতঙ্গেরা যখন ডানা পুড়িয়ে পুড়িয়ে মহৎ মৃত্যুতে শহীদ হতেই থাকবে, গান শুনে শুনে বৃত্তের মতো চোখ যখন আমাকে চাইবে, তখন আমি সম্রাটের মতো সামনে আসবো আমার সব কথা নিয়ে। তখন আমি ঈশ্বরের সন্তানের মতো দেশহীন কালহীন প্রান্তরে দাঁড়িয়ে কথা কইব, আর মানুষ আমারই মতো সব মানুষ আমাকে ভালোবাসবে। আমি শুধু ভালোবাসতে চেয়েছিলাম, এই কথা ভেবে ক্ষমা করবে আমার অশেষ দুর্বলতার যন্ত্রণা। তখন আসরের চারধারে সবাই কাঁদবে, আর তারই পাশে বসা রক্তের শিশুকে জড়িয়ে ধরে ভাববে আমি একে অভিশপ্ত হতে দেব না, আমি ওই সোচ্চারিত নটের মতোই আমার এই মহৎ ভালোবাসাকে বাঁচাবো। তখন আমি অবলীলায় আমার অরণ্যপথকে আনবো সফলতার তীর্থে। তখন ভালোবাসা আর বিমিশ্র আনন্দের সার্থকতায় একটি দেববালা নেমে আসবে স্বর্গ হতে আমার দেশের, আমার প্রতিবেশীর কাছে, বলবে তোমরা মুক্ত, তোমরা শুদ্ধ, দুশ্চর তপস্যায় তোমরা অমৃত। এই যে অজিতেশ বন্দ্যোপাধ্যায় সওদাগরের নৌকর সংলাপ, এই যে বলছে পাশে বসা রক্তের শিশুকে জড়িয়ে ধরে ভাববে একজন দর্শক আমি একে অভিশপ্ত হতে দেব না, আমি ওই সোচ্চারিত নটের মতোই আমার এই মহৎ ভালোবাসাকে বাঁচাবো। এইটা যদি অভিনেতা পারে, আর কে পারবে? আর কি কাজ আমি করব, কেনই বা করব? একটু নুপ কথা আসি। আমরা সেটা হচ্ছে যে 2002-এর পরে তুমি নন্দিকারের বাইরে কাজ করা শুরু করলে। সেই প্রসঙ্গে যদি তুমি একটু বলো যে কীভাবে এবং বাইরে এলে, বাইরে কাজ করলে, এবং তোমার সেই কাজের একটা ভীষণ সাফল্য এলো, তার সাক্ষী আমি নিজেও ভীষণভাবে, কারণ আমি ওই ব্যাপারটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম আমি। এবং তারপরে একটা একেবারে নতুন ট্রেন্ড চলে এলো থিয়েটারের মাঝখানে, যে ট্রেনটা প্রায় দেবশঙ্কর হালদারকে দেখে তৈরি হলো, এরকম একটা বিষয় চলে এলো। এই প্রসঙ্গটা যদি তুমি একটু বলো। হ্যাঁ, এটা খুবই কাকতালীয় সবটা। আমি একটা ওই শেষ সাক্ষাৎকার নাটকে একটা সংলাপ আছে যে
কতগুলো কাকতালীয় ধাক্কা, কতগুলো মানে এর চাপে ধাক্কায় আমরা চলিও বটে। আমি কিন্তু খুব একটা প্রথা ভাঙবই, আমি অমুক করবো, আমরা ভাবিনি। কিন্তু আমার কাছে যখন প্রস্তাবটা এলো যে একটি অন্য সংগঠনে একটা অভিনয় করবার জন্য, আমার তখন সেটা প্রথম দিকে একটু অস্বস্তি হয়েছিল যে নান্দিকার কি আমাকে ছুটি দেবে, আমি কি পারবো, দেয়নি, আর এটা দেবেই বা কেন, আমি তার সংগঠনের একজন অভিনেতা এবং সংগঠনের মানুষ। কিন্তু আমি তখন ঠিক করলাম আমার তো সারাদিনই অভিনয়ের জন্য বরাদ্দ করা আছে। এরম যদি হতে পারে যে নান্দিকারের কাজ যেটা সেইটার ঠিক আগে আমি রিহার্সাল করছি, তাহলে কি আমি পারবো না? তা আমি তাদেরকেও বললাম, আমরা অনেক ওই নাটকের মানে উইঙ্কেল টুইঙ্কেল নাটকের অনেক রিহার্সাল আমরা সকালে দিয়েছি, জানিস, দুপুরবেলা দিয়েছি। তো আমি এই প্রস্তাব দিতে তারা বললেন যে হ্যাঁ তাও হতে পারে। তাদের এত আমাকে চাওয়ার আকাঙ্ক্ষা, সেটাও আমার যেমন ভালো লাগলো, তেমনি টেক্সটটাও আমার নিশ্চয়ই পছন্দ হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে নান্দিকার কিভাবে মেনে নিল? আমি বলছি, তারপরে আমি যখন শুরু করলাম রিহার্সাল, তারপর তো জানি না নাটক কবে নামবে, কী হবে। নাটক নামার আগে যখন আমি জানালাম, তার আগে আমি খুব একটা জানাইনি, জানানোর দরকারও পড়েনি। তার কারণ হচ্ছে রিহার্সাল করছি, আমি জানিও নাই নাটক হবে কবে কী হবে। কিন্তু যখন সত্যি সত্যি হবে বলে মনে হলো, তখন নান্দিকারের মানে সাংগঠনিক মানুষজন বা আমার শিক্ষক রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, তিনি বাধা দেননি, কিন্তু তিনি আহত হয়েছিলেন, যে আমার মানে নিশ্চিতভাবেই আহত হয়েছিলেন আমার ধারণা। এবং আমি তো জানাচ্ছি নাটক নামবার কিছুদিন আগে, তার মধ্যেও তো আমি কাজটা চালিয়ে গেছি, নান্দিকারও অভিনয় করছি, তার সবই করছি, এবং তারপরে তার শো টো ইত্যাদি। কিন্তু উনি তো প্রথম দিন দেখতে গিয়েছিলেন, প্রথম দিন দেখে একটা অসাধারণ লেখাও লিখেছিলেন, লিখেছিলেন, তো ভালো লাগার কথাই বলেছিলেন। কিন্তু আমি তখনও জানি না যে আমি এই পথে হাঁটবো, কিন্তু আমার মনের মধ্যে এই বাসনা ছিল। আমি সত্যি কথাই বলছি, আমি সংগঠনের মানুষ যেমন, আমি সংগঠন করেছি যেমন, কিন্তু আমি একথা বিশ্বাস করি, সংগঠন সবসময় সত্য নয়, একমাত্র সত্যও নয়। এই কারণে যে সাংগঠনিক বাঁধন অনেক সময় অনেক কিছুকে আটকেও দেয়। যেমন ধরা যাক, আমি একটি সংগঠনের ঘেরাটোপের মধ্যে আছি, তা আমাকে আলো দিচ্ছে, জল দিচ্ছে, সার দিচ্ছে, কিন্তু ওর থেকে আরেকটু দূরে গেলে এরম হতে পারে যে ওইদিকে সামুদ্রিক একটি হাওয়াও দিচ্ছে, ওদিকে একটি অন্যরকম আলোও দিচ্ছে। তার মানে এই নয় যে এই আলোটাকে আমি অস্বীকার করছি, কিন্তু ওটির অন্যতর, এই যে অন্য একটা ঘরানা, তার সঙ্গে পরিচিত হওয়া, আমার মনে হচ্ছিল যে এটা অভিনয়ের জন্য ভালোই হতে পারে। এবং আমরা যে সমাজে বাস করি সেখানে এটাতে এত বিরোধী বা থাকবে কেন? মানে একটা বিরোধ হয় সময় নিয়ে, নিজেকে তো ভাগ করে নেওয়া, কিন্তু আমার মনে হচ্ছিল যে এইটা করলে মন্দ হবে না, ভালোই হবে যদি আমরা একটু সংহত হতে পারি, একটু স্বাধীন হতে পারি, এবং তারই সঙ্গে মানে হতে পারি মানে সবাইকে মূল্য দিতে পারি। আমি সেইখান থেকে যখন ওর পরবর্তীকালে আরও অনেকে বললেন, আরও কেউ বললেন, আমি করলাম। এবং তার সঙ্গে আমি কিন্তু নান্দিকারের যাবতীয় কাজ করেছি, অভিনয় করেছি, চেষ্টা করেছি। তখন তুমি সেক্রেটারি ছিলে? হ্যাঁ, তো আমি চেষ্টা করেছি আমার মতো করে যতটা বেশি দেওয়া যায়। আমি শুধু বিশ্বাস করিনি যে উপস্থিত থাকাটাই একমাত্র শর্ত। আমি বিশ্বাস করছি আমি যখন উপস্থিত থাকছি তখন কিভাবে উপস্থিত থাকছি। কিন্তু এই যে একটা ট্রেন্ড তৈরি হয়ে গেল, সেই ট্রেন্ডের সুফল কুফল এখন তোমার কি মনে হয়? আমি বলছি যে কোনো ট্রেন্ড যাকে বলা হয় সেটা তো সুফলও থাকবে, কুফলও থাকবে। আমি বিশ্বাস করি যে সবাই যদি সব জায়গায় কাজ করেন এবং যোগ্যতা নিয়ে করেন, শুধু একটা চলন এখন হয়েছে বলে সেটার কথা বলছি না, তোমাকে চাওয়া হচ্ছে এবং তুমি তার জন্য যোগ্য হচ্ছ, তোমার অনুশীলন দিয়ে, তোমার মেধা দিয়ে, তোমার শৈলী দিয়ে, আমি বলবো তাহলে খারাপ কিছু নেই যদি তুমি ম্যানেজ করতে পারো কোনো কাজকে ক্ষতি না করে। কিন্তু যদি তোমার যোগ্যতা না থাকে, তুমি শুধু এই কথাই বলো যে অমুক তো করে, তাহলে আমি কেন করব না, তাহলে বলতে অমুকের মতো তুমি প্রস্তুত আছো কি সেটাও তো দেখতে হবে, সেটার জন্য কি তুমি প্রস্তুত হয়েছো। তবে আমি একথা বলবো যে সময়ের সঙ্গে সঙ্গে কালে কালে এই ধাক্কাধাক্কিটা চলবে। আমি তার প্রথম পুরোহিত হতে পারি, কিন্তু আমি একমাত্র পুরোহিত বিশ্বাস করি না, কেন তার আগেও অনেক কাজ হয়েছে, করেছেন। যেমন ধরা যাক অনেকেই একসঙ্গে কাজ করেছেন, কিন্তু সেটা সাময়িক। কিন্তু সোয়াইক গেল যুদ্ধেতে সাথীলেখা অভিনয় করতেন, বিভিন্ন জায়গায় তো অভিনয় হতো, করেছেন তো উনি। তার আগে ধরো এই সদ্য প্রয়াত আমাদের অশেষ সেনগুপ্ত, হ্যাঁ, পার্থসারথী দেব, হ্যাঁ, ওরা করেছেন, এরা অন্যান্য দলেও কাজ করতো। আমি যেটা আমার ক্ষেত্রে যেটা আমি তুমি যেমন অনেক বেশি মাত্রায় করেছি, ওরা অনেক সময় মানে নিজের দল হয়তো তত পারফরমেন্স করে না, নান্দিকারের যে অভিনয় বা যা সংগঠনের চাপ, সেটা অনেক বড় ছিল। তবু আমি বিশ্বাস করি যে আজকে যখন নান্দিকারের অনেকেই এখানে ওখানে অভিনয় করেন, হ্যাঁ, এবং হয় ভালো মন্দর কথা বলবো না, আমি বলবো যে একটা অন্যরকম পথে হাঁটা হলো,
ইতিহাস বিচার করবে ঠিক ছিল কি ভুল ছিল, কিন্তু আমি হেঁটেছি এই পথে, এবং হেঁটে আমি আনন্দও পেয়েছি, যন্ত্রণাও পেয়েছি। এবার তুমি একটু টেলিভিশনের কথা একটু বলো। টেলিভিশনে গিয়েও তো তুমি সফল একজন। আমি anchor। 16 বছর নান্দিকার করার পর 2002 সালে প্রথম বাইরে অভিনয় করতে গেছি, তারপরে করতে গেছি থিয়েটার। তার আগে যে টেলিভিশনের প্রলোভন ছিল না তা নয়, কিন্তু আমি ঠিক এই সাংগঠনিক রীতিনীতি মেনে করেছি, বা কোনো দিন কোনো কোথাও কারোর কাছে আবদারও করিনি। টেলিভিশনই আমার কাছে এসছে, আমি সত্যি কথাই বলছি। আমার এটাও মনে হয়েছে যে আমার এই অভিনয়ের যে শৈলী, আমি সেটা কি অন্য মাধ্যমে তার প্রকাশ ঘটাতে পারি, কতটা পারি। আগের পূর্বসূরীরা মঞ্চে অভিনয়ের সঙ্গে সঙ্গে অনেকেই কিন্তু রেডিওয়ে অভিনয় করতেন, আকাশবাণীতে অভিনয় করতেন, আরও অন্যান্য মাধ্যমে, মানে বেতার মাধ্যমে করতেন। কেন করতেন? সেখানের অভিনয়ের ধারা তো আলাদা। তার মানে সেখান থেকেও কিছু নিজেকে প্রয়োগ করা, শেখা, ভাঙচুর করা। তেমনি টেলিভিশনের কাজের মধ্যেও সেটা ছিল। অর্থ একটা নিশ্চয়ই একটা বড় ব্যাপার ছিল, ওখানে বেশি টাকা পয়সা পাওয়া যেত, সেটা একটা বড় কথা। কিন্তু আমি শুধু সেই জন্যই যে গেছি তা না, আমি একটু বোঝবারও চেষ্টা করেছি অভিনেতা হিসেবে। যখন চলচ্চিত্রে গেছি সেখানেও কিন্তু ওটা চেষ্টা করেছি, কিন্তু আমি এত তো আচ্ছন্ন ছিলাম মঞ্চ নিয়ে। তার কারণ আমার মনে হয় যে মঞ্চে অভিনয় করতে আমার এখনও এত ভালো লাগে, এত আনন্দ পাই, এত দর্শকের সঙ্গে সরাসরি সংযোগের এই শিল্পটাকে আমি এত এত প্রেমের মতো আমার মনে হয়, সেটা কিন্তু আমার টেলিভিশনে বা চলচ্চিত্রে এখনও সেইভাবে মনে হয় না। কিন্তু আমি একথা অবশ্যই বলবো, দুটোই অভিনয়, সার্থক অভিনয় করতে হবে সবাইকে, এবং মাধ্যমের প্রয়োজন অনুযায়ী এই অভিনয়ের ধরন কীরম হবে সেটি তাকেই নির্বাচন করে বুঝে নিতে হবে। করতে পারলে এর মধ্যে কোনো বিরোধ নেই, মানে সবই ভালো। কিন্তু তো অ্যাঙ্কার হিসেবেও খুব সফল। এটা আমি জানতাম না, আমি অভিনয়ের জন্য কিনা জানি না, আমাকে যখন ওরা বললেন, আমি যেদিন প্রথম করতে গেলাম আমি খুবই বিপদে ছিলাম, ভেবেছিলাম কেন আমি এলাম ইত্যাদি ইত্যাদি। আমি যখন শুরু করলাম, আমার মানুষের সঙ্গে কথা বলতে ভালো লাগে, আর ততদিন আমি অনেকটা অভিনয় করেছি। তো অভিনেতা যিনি হন, তিনি কিন্তু একটা সংযোগের রাস্তা আবিষ্কার করেন। আবারও বলছি, যদি তিনি তদ্গত হন, শুধু পাঠ মুখস্থ করা না, সংযোগের একটা রাস্তা আমার, মানে আমার সহ অভিনেতার সঙ্গে, আমার দর্শকের সঙ্গে, আমার মেকআপ আর্টিস্টটার সঙ্গে, আমার আলোক শিল্পীর সঙ্গে, মঞ্চ স্থাপত্য যিনি করছেন তার সঙ্গে, এই সবটা মিলে না একটা ওই সে কিভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে, আমি বা পারি, এটা বুঝে নেওয়া। তাই এইটা করতে করতে যাওয়া, এই করতে গিয়ে আমি যখন করলাম ওই কাজটা, আমি দেখলাম যে আমি যেভাবে কথা বলছি, ধরছি, ইয়ে করছি, একটা অন্য রাস্তায় সেটা খুলছে। প্রথাগত যে অ্যাঙ্কারিং যেটাকে বলা হয়, তার কিছু ছাঁচ থাকতে পারে, কিন্তু তার বাইরেও কিছু হচ্ছে, সেটা কিন্তু অভিনেতা, কিন্তু অভিনয় নয়। অভিনয় হচ্ছে আগের একটা বস্তু। আমি সেটা খুব এনজয় করেছি বা আনন্দ পেয়েছি, এবং ভবিষ্যতেও হয়তো করব। খুব ভালো লেগেছে। এবং এই সকলের পিছনে আমার এই আগের জীবনটা, আমার ফুটবলার হওয়ার ইচ্ছে, মোহনবাগান মাঠ, আমার ছেলেবেলা, আমার যৌবনের স্পর্ধা, লিটল ম্যাগাজিন কবিতা পড়া, এবং আমার রাজনৈতিক আকাঙ্ক্ষা, মানে আমার বোধ সেই সময় যেটা তৈরি হয়েছিল, ছাত্র রাজনীতি অবশ্যই, এবং তারপরে নান্দিকার, মানে নান্দিকারে যে আশা, থিয়েটারের সঙ্গে বোঝাপড়া, এই সব দিয়ে যদি কিছু গড়ে উঠি, তাহলে গড়ে উঠেছে আমার জীবন। এবার একটা যে জিজ্ঞেস করি, তো এতদিন বাদে এতদিন অভিনয় করা বা এতদিন নানান মাধ্যমে কাজ করা, সবটার পরে দেবশঙ্কর হালদার তার বাবাকে কিভাবে মনে পড়ে? আজকে তার বাবার মূল্যায়ন সে কিভাবে করবে? আমি যে একটু আগে সংলাপটা বললাম, ওটা যখন বলি, ওটা কিন্তু আমার বাবার কথাই মনে পড়ে। ওটা যাত্রাপালার একজন বাতিল অভিনেতা, সে বাড়িতে বসে অভিনয় করছে, সেই সংলাপ। কেন সে জিঙ্কের গন্ধ মাখতে চায়, মানে সে, আমার বাবাকে দেখলে আমার ওই নাটকেরই কিছু সংলাপ আছে, মানে আমার মনে হতো বাবা যখন ওই অ্যাজমার কারণে আর অভিনয় করতে পারছেন না, মনে হতো কিন্তু তিনি এই আমার অভিনয় দেখতে আসতেন, প্রথম অভিনয়ের সাক্ষী থাকতেন আমার বাবা। তারপর তার সঙ্গে কথা হতো, ভালো মন্দ কি লাগলো না লাগলো। আমি সৌভাগ্যবান যে আমি আমার বাবাকে পেয়েছিলাম, এরকম একটা ওইরকম একজন মানুষ যিনি যাত্রাই করতেন, যিনি অজস্র মানুষের সামনে গিয়ে দাঁড়াতেন এবং খোলা গলায় উচ্চারণ করতেন। অভিনয় করতেন, হ্যাঁ অভিনয় করতেন, যাত্রায় অভিনয় করতেন। আমি এটা জোর দিচ্ছি এই কারণে, আমি বলছি চারপাশটা খোলা খোলা, এই খোলা শব্দটার উপর আমি জোর দিচ্ছি। আমার বাবা ঠিক সেই রকম একটি মানুষ ছিলেন, এবং তিনি কোনোদিন আমাকে বলেননি যে লাটের বাঁট হতে হবে তোমাকে, কোনোদিন কিছু দাবি করেননি। আমি যখন জানিয়েছি বাবাকে ওই ফুটবল নাটকের টিকিট হাতে দিয়ে, যে বাবা তুমি কি দেখতে যাবে, তখন আমি বললেন তুই এসব কবে করলি? তারপর দেখলেন, তারপর আজও মনে আছে। তারপরে যখন আরও কয়েকটা অভিনয় করেছি, একদিন সিরিয়াসলি আমাকে ডেকে বললেন, কথা বলতে বললেন, ভালো লাগছে, খুব ভালো হচ্ছে তোর, কিন্তু বাবা পারবি তো? আসলে কি জানিস তো, একটা অনিশ্চিত জীবন তো, আমি তোর মধ্যে দিয়ে গেছি। এইটুকুই বললেন। আমি বললাম চেষ্টা করবো। বললো কর, জাস্ট এইটুকুই। কিন্তু আমি জানি এই যে ওই সওদাগরের নৌকো নাটকই ছিল, মানে
আবার সেই চালচিত্র দিয়ে ছাওয়া চন্দ্রাতপের নিচে ময়ূর পালকের মতো বিচিত্র সব আসরে চরিত্র সেজে দাঁড়ানো, ওসব দিন কি আর আসবে? আমার বাবাকে শেষ দিন অবধি যখন দেখেছি মনে হয়েছে যেন উনি একটি পালায় অভিনয় করতে চাইছেন, কিন্তু বলছেন না, কেননা উনি পারবেন কি না তাই জানেন না। কিন্তু ওই আমার মধ্যে দিয়ে আর বাবার ওই ভাগ্যিস ওই পেশা উনি বেঁচেছিলেন, তাই আমরা যে কনসার্টের সামনে গিয়ে পাশে গিয়ে বসে পালাগুলি দেখতাম, ওইখান থেকেই তো ভেতরে ঢুকে গেল সব চরিত্রায়নের ধরন, ওইখান থেকেই তো ঢুকে গেল সঙ্গীতের মূর্ছনা, ওইখান থেকেই তো ঢুকে গেল আবেগের দাপট, আমরা যেসব পালা দেখেছি। তাই আমি বলবো যে তখন বাবা যাত্রা করতেন বলে হয়তো সামাজিক চাপে পড়ে বাইরে বাইরে কুণ্ঠিত হয়েছি, ভেতরে আমি বাবার জন্য গর্বিত হতাম, আমি সত্যি কথাই বলছি। কিন্তু তখন ততটা পাত্তা দিইনি কম বয়সে। কিন্তু এখন যখন বয়স বাড়ছে তখন বুঝতে পারি যে কি সৌভাগ্যবান আর কি হতভাগ্য তারা। আমি খারাপ কথা বলছি না অন্য প্রফেশনকে, কিন্তু আমি বলছি একজন অভিনেতার ছেলে হয়ে জন্মানো একটি দারুণ ব্যাপার। আসলে দেবশঙ্করের সঙ্গে কথা বলাটা মানে প্রায় অনিঃশেষ, অনেক কথা বলা, অনেক কাজ করেছে দেবশঙ্কর। দেবশঙ্কর আমাদের থিয়েটারের অনেকটা জায়গা জুড়ে আছে, ওকে নিয়ে কথা বলতে বসলে প্রায় কথা শেষই হয় না। তবু আপাতত আমাদের এই কথা শেষ করতে হবে। অভিনেতা দেবশঙ্কর এই আজকে আমরা একটু অন্যভাবে পেলাম, তার ছেলেবেলার কথা, তার পরিবারের কথা, তার প্রায় জীবন দর্শনের কথা। আজকে এতদিন বাদে সে কাজ করতে এসে কীভাবে সে থিয়েটারকে, অভিনয়কে দেখছেন, তার বাবাকে দেখছেন, এই যে কথাগুলো, এই কথাগুলো সচরাচর শুনি না আমরা। তো সেই কারণে দেবশঙ্করকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। দেবশঙ্কর, ভীষণ ভালো লাগলো তোমার সঙ্গে। ধন্যবাদ। আমার আরেকটি কথা বলার, সেটা হচ্ছে যে এই সূত্র ধরে আমি যাদের ছুঁয়ে যেতে পারলাম না, যেমন আমার বেশি করে ছুঁতে পারলাম না, যেমন আমার শিক্ষক রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, আমার অন্যতম শিক্ষক স্বাতিলেখা সেনগুপ্ত, আমার অন্যতম বন্ধু গৌতম হালদার, এদের সঙ্গে মেলামেশা, আরও অনেক বন্ধু বান্ধব, আরও অনেক জামিলদার কথা বললাম। হ্যাঁ, আমি তাপস সেন, খালেদ চৌধুরীর সংস্পর্শে এসেছি। হ্যাঁ, এদের কথা, এদের সঙ্গে আসলে এই সংক্ষিপ্ত সারের মধ্যে এটা হয় না, হয়তো সুযোগ পেলে আমি একদিন এদের নিয়ে কখনো পাওয়া যায় তখন না একদিন কথা বলা যাবে। এই বলে আপাতত আমরা এই পর্বের জবনিকা টানলাম। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি ছিলেন দেবশঙ্কর হালদার। আলোচনায় ছিলেন আশিস গোস্বামী। সম্পাদনা প্রসেনজিৎ নন্দী। প্রযোজনা অনন্যা মজুমদার।